ইসরায়েল এই কাজটা করতে গিয়ে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। অর্থনৈতিকভাবে আমেরিকা একটা সাংঘাতিক বিপর্যয়ের মুখে আছে। এটা তারা কোনোভাবেই মানতে পারছে না যে আমেরিকান মানুষ তাদের স্বাস্থ্য সেবার পরিবর্তে তারা আর একটা দেশে যুদ্ধ করছে, এবং কার স্বার্থে? আমেরিকার স্বার্থে না, ইসরায়েলের স্বার্থে। ইরানের নীতিগত অবস্থান কিন্তু ছিল, তাদের যে শহীদ খামেনি, তার আয়তুল্লাহ খামেনির যেটা তার উদ্দেশ্য ছিল যে ইরান কখনো ম্যাস ডিস্ট্রাকশনের কোনো ওয়েপন তারা বানাবে না, কিন্তু তারা এনরিচমেন্ট করে রাখবে তাদের পিসফুল আই মিন ইউজ অফ নিউক্লিয়ার রিসোর্সেস। তো এইটার কিন্তু সারা বিশ্ব মেনে নিলেও ইসরায়েল সারা বিশ্বকে কনভিন্স করার চেষ্টা করেছে যে ইরানের হাতে যদি এটা থাকে তাহলে ইট ইজ অ্যান, তাদের ভাষায় হচ্ছে এটা একটা, ইটস এ ডেঞ্জারাস সিচুয়েশন ফর দি ওয়ার্ল্ড, এবং এটাতে সবচেয়ে বেশি হার্মড হবে আমেরিকা। তো আমেরিকাকে যদি সে কনভিন্স করতে পারে তাহলে সে আমেরিকাকে ওয়ারে নিতে পারবে। আমরা আপনার পডকাস্টে বহুবার আলোচনা করেছি যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট গত 40 বছরে তারা বিশ্বাস করেনি, কারণ তাদের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে, আপনি খেয়াল করে দেখবেন তুলসী গাবার্ড কিন্তু হ্যাজ বিন রিমুভ ফ্রম হিজ দ্য জব অফ, তাকে ছিল ডিইআই মানে ডিফেন্স, যে যত যত ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে তাদের কিন্তু হেড বানানো হয়েছিল তুলসী গাবার্ডকে, সে কিন্তু তার পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এটা হলো বলা তার হচ্ছে তার প্রথম, হাজবেন্ডের ক্যান্সার, মানে ক্লারিফিকেশন যদি দিচ্ছে যাই বলা হোক প্রেসিডেন্ট। না কেন, বিকজ তুলসী গ্যাবার্ডকে যখন হাউস অফ আই মিন হাউস অফ আমি বলছি কংগ্রেসে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে নিউক্লিয়ার আমেরিকা কি আসলে আন্ডার থ্রেট কিনা, এবং ইরান ইজ এ থ্রেট টু আমেরিকা অর নট, তাদের যে কাউন্টার টেরোরিজমের হেড সেটা হলো কেন্ট। কেন্ট কিন্তু বলেছে যে ইরান, ইভেন ইন দ্য রিমোট, দেয়ার ইজ নো রিমোট চান্স ফর ইরান টু বি, আই মিন ফর আমেরিকা টু বি ইনসিকিউরড ইন দ্য হ্যান্ডস অফ ইরান। এটা কিন্তু কেন্টের কারণে, এবং কেন্ট কিন্তু কমপ্লিটলি ডিসএগ্রি করার পরে, এবং দেখলো যে সে যখন যে ট্রাম্প আমেরিকার প্রতি নজর না দিয়ে সে এখন একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখান থেকে পদত্যাগ করেছে, এবং সে কিন্তু আপনি ছিল। দেখেন আজকে কিন্তু একটু যদি পত্রিকা আল জাজিরাতে যে লাস্ট নিউজগুলি এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছি, যে যেটি অলরেডি সিরাজ ভাই কিন্তু উল্লেখ করেছেন, এটিকে কেন যাচ্ছে কাতারে নেগোসিয়েটর হিসেবে যারা বাঘের গালি বাফ এবং ফরেন মিনিস্টার আব্বাস আরাকচিও কিন্তু কাতারে গেছে। কিন্তু আবার এদিক দিয়ে ইরানিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন বাঘাই বলেছেন যে সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড ইন টকস উইথ দ্য ইউএস with Pakistan's mediation on a large portion of the discussion topics, but it does not mean that the signing of an agreement is imminent. বা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমি আপনাকে আমি আজকে আপনাকে হয়ে যাবে। এই জায়গাটা আনছি, এই জায়গাটা আমি আনছি, আমি অ্যাকচুয়ালি এই ডিসকাশনে এই পয়েন্টগুলি উঠে আসছে। একটা হলো এটা ছিল তাদের প্রথম পয়েন্ট, সেকেন্ড হচ্ছে, এবং বলছে যে এইটা নেক্সট পয়েন্টটা হচ্ছে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ। এটা বলছে দিস ইজ এ সেন্ট্রাল স্টিকিং পয়েন্ট, ইট ইজ নট অনলি ফর ইউএস, ইট ইজ ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। দ্য ইউএস ওয়ান্টস ইট দ্যাট এটা পুরোপুরি যেন খুলে দেওয়া হয় আন্তর্জাতিক শিপিং এর জন্য। ইরান বলেছে আমরা এটার কন্ট্রোল নিতে চাই, এবং আমরা এবং ওমান জয়েন্টলি এটার কন্ট্রোল নেব। কিন্তু ইউএসএতে এটা এটা এখন এখন বলছেন তাদের অ্যানালাইসিস বলছে, এগুলো হলো ফ্যাক্টস, অ্যানালাইসিস হলো প্রবাবলি ইউএস ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট সাম কাইন্ড অফ কন্ট্রোল বাই ইরান। তাহলে আপনি দেখেন জেসিপিওতে কিন্তু এগুলি ছিল না, এটা একটা নিউ এডিশন। তার মানে কি, এটার হেডিং ছিল আমেরিকা ইজ গোয়িং টু হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ ইরান ইন ফেভার অফ ইরান, এটা ছিল হেডিং। সেকেন্ড পয়েন্ট হলো চ্যালেঞ্জেস টু দ্য স্টিকিং পয়েন্টস। আচ্ছা, এরপরটা হলো স্যাংশন রিলিফ, মেজর ইউএস লিফট ফ্রম প্রাইমারি স্যাংশনস, এবং আমেরিকায় তাদের যে কোম্পানিগুলিকে তাদেরকে অ্যালাউ করবে ইরানের সাথে ইনগেজ করার জন্য। আলটিমেটলি দেখেন, এখন প্রশ্নটা হচ্ছে সেই রবিবারে কেন ট্রাম্প এই উদ্যোগটা নিল? ট্রাম্পের কিন্তু সবগুলি উদ্যোগই কিন্তু উইকেন্ডে হয়। এটার কারণটা হলো সোমবারে যখন শেয়ার মার্কেট খুলবে তখন হি উইল মেক লট অফ ট্রেড অ্যান্ড হি উইল মেক লট অফ বেনিফিট। আপনি যদি খেয়াল করে থাকেন, ট্রাম্প এই যুদ্ধের লাস্ট উইক থেকে তার আগের উইকে আমি দেখেছি তার যে ইউএস এর যে যারা গভর্নমেন্টে থাকে বা যারা পলিসি মেকার হয়, তাদের কিন্তু একটা কন্ডিশন আছে যে তারা যখন এরকম প্রেসিডেন্ট বা পদে বা এরকম কোনো রাষ্ট্রের লাভজনক পদে যাবে যেখানে তারা রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে, তখন কিন্তু তাদের যে শেয়ার থাকে এই শেয়ার ট্রেডিংটাকে ফ্রিজ করে দিতে হয়, এবং তারা একটা ডিক্লারেশন দেয় যে
আমি যতদিন এই পদে থাকবো ততদিন আমার শেয়ার নিয়ে কোনো কেনা বেচা করা হবে না। এটা কিন্তু ইউএস প্রেসিডেন্টের, এবং এ পর্যন্ত যত প্রেসিডেন্টের শেয়ার ছিল তারা কিন্তু সবাই ডিক্লারেশন দিয়ে এসছে, বাট ট্রাম্প ডিড নট ডু সো। এটা হলো ফর্ম 278H, এই ফর্মে এটা ডিক্লারেশন দিতে হয়। ট্রাম্পের এই তথ্যটা উদ্ঘাটন করেছে একজন ইন্ডিপেন্ডেন্ট আপনার যে পডকাস্টার, যে ট্রাম্প গত এই 6 সপ্তাহে সে যে ট্রেড করেছে সেটার পেজের সংখ্যা হলো 3152 পেজ। জি তার ট্রেডিং, তার ট্রেড করে তার যে শেয়ার ট্রেডিং হয়েছে, এই শেয়ার ট্রেডিং এর যে 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 আপনার দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল, ইট ইজ দ্য হুম, সাইজ ইজ 3152 পেজ। মিলিয়নস অফ ডলার্স অফ ট্রেডিং সে করেছে। এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এনভিডিয়ার ট্রেড। সে এনভিডিয়ার, আপনি দেখেন এনভিডিয়ার চিপস কিন্তু আপনার ইয়ের কাছে, চায়নার কাছে কিন্তু বিক্রির পারমিশন কিন্তু ট্রাম্প দেয় নাই। বাট জি সে যখন চায়না ভিজিটে গেল, বলছে যে যে আলাস্কাতে তার রিফুয়েলিং হয়েছে, এনভিডিয়ার এমডি ছিল সেখানে, হি হ্যাড টু রান টুয়ার্ডস এয়ারফোর্স ওয়ান টু টু বোর্ড ইন টু দি ট্রাম্প এন্টুরেজ, বিকজ এনভিডিয়ার ব্যাপারে ট্রাম্প চাচ্ছিল যে চায়না যেন এনভিডিয়ার চিপসগুলো কিনে, বিকজ এনভিডিয়ার চিপস যদি কিনতে পারে, যেটা নাকি সে এতদিন অ্যালাউ করে নাই, তাহলে হি উইল মেক হিউজ লট অফ মানি। এবং এইটা যেদিন খবরে আসলো সেদিনই কিন্তু এনভিডিয়ার শেয়ার 47% বেড়ে গেছে, এবং ট্রাম্প বট দ্য শেয়ার মানে ইমিডিয়েটলি মানে আফটার আপনি বলতে চাচ্ছেন টেকিং এই ইট। এটার মানে আমি যদি বুঝতে এক্স্যাক্টলি, চাই যে ট্রাম্পের এখানে বিশাল একটা বিজনেস ছাড়া আর কিছুই না, সে এক্স্যাক্টলি, এক্স্যাক্ট, নট অনলি ট্রাম্প, অ্যাকচুয়ালি আর ট্রাম্পের তার আশেপাশে সাথে যারা সকল আছে শীর্ষ পর্যায়ের সব ব্যবসায়ী তো অলরেডি যুক্ত হয়েছে এবং চায়না তো সবাই যুক্ত ভিজিট হয়েছে, করেছেন। এবং তাদের কিন্তু এইম একটাই, টু মেক হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট আউট অফ দ্য মানি ওয়ার। আউট অফ দিস ওয়ার্ল্ড। জি, আমি এখানে যদি আপনাকে এক্স্যাক্টলি। জাস্ট করতে যাই তাহলে একটু যুদ্ধের মধ্যে যদি আপনি আসেন, যে হুমকিটা দেওয়া হচ্ছে, এই হুমকির তো বাস্তবতা আমি আসলে কি হবে? এখন আপনি আপনি আমি আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি সেটা উইকেন্ডে কেন এগুলি করে, যেন হুম, সোমবারে নেক্সট উইকের সে ট্রেডিংটা যেন শেয়ার মার্কেটের জন্য উপরের দিকে যায়। পারপাস ইজ নট টু রিচ টু অ্যান এগ্রিমেন্ট। এক্স্যাক্টলি কিন্তু এক্স্যাক্টলি এখন যে এক্স্যাক্টলি। অবস্থা দাঁড়িয়েছে, জি, আমি জি আমি এখন যে হুম, বলেন, হুম, আপনি আমি বলুন শেষ বলুন করেন বলুন। তারপরে আমি বলবো। জি রাইট, না সেটাই একদম পারফেক্টলি বলেছেন, রাইট। হুম, তো সবার ধারণা যে এখন বোধহয় এইমাত্র এগ্রিমেন্ট হয়ে গেল, আসলে কিন্তু এগ্রিমেন্ট হওয়ার চান্স ইজ ফার অ্যাওয়ে, বিকজ ইরান যে সমস্ত পয়েন্ট দিয়েছে সেই পয়েন্টে ইসরায়েল কিন্তু আর ফোর্স করতে পারছে না, বিকজ ইসরায়েলের উপর এমন প্রেশার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে তারা দে আর নট অনলি দের, আপনি দেখেন এই যে ফ্লোটিলাতে যে লোকদেরকে যেভাবে ট্রিট করা হয়েছে, ইউ নো দ্যাট দে আর গোয়িং টু, ইউরোপ ইজ গোয়িং টু টেক অ্যাকশন এগেনস্ট, এবং এর মধ্যে কিন্তু আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টারের বোন আছে, তার সিস্টার ইজ ইন দ্যাট ফ্লোটিলা, এবং শি ইজ বিং আই মিন ক্যাপচার্ড বাই ইসরায়েলি নেভি, অ্যান্ড তাকে কিন্তু ট্রিট করা হয়েছে জাস্ট লাইক এ প্রিজনার। এবং এটা নিয়ে কিন্তু একটা ইউরোপ কিন্তু ইজ টোটালি সারপ্রাইজ, এবং এভরি ইন্ডিভিজুয়াল স্টেট ইজ গোয়িং টু টেক অ্যাকশন ইজ দ্যাট ইসরায়েল ক্যানট ট্রিট ইউরোপিয়ান সিটিজেন্স জাস্ট লাইক দ্যাট ফর হিউম্যানিটেরিয়ান এইড, দে হ্যাভ নট গন ফর এক্স্যাক্টলি। এনিথিং এলস। তো হুম, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইসরায়েলের পক্ষে আর যে তার যে লিভারেজটা ছিল টু গেট এভরিথিং ইন দেয়ার ফেভার, ইসরায়েল হ্যাজ প্রবাবলি লস্ট দ্যাট। ইসরায়েল এখন ইন দি অ্যাকচুয়ালি, ইসরায়েলের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টু গেট দ্য ফান্ড টু কন্টিনিউ দ্য ওয়ার, এবং এই ফান্ড যদি ইসরায়েল তারা তো, যদি আমি না যদি আপনি পায়। আপনি যেহেতু একজন সাবেক সামরিক কর্মকর্তা, আপনার কাছ থেকে মানে একটু এই লাস্ট বিষয়টা জানতে চাই। অনেকেই মনে করে যে ইসরায়েল একটা ছোট্ট একটা দেশ, ইরানের পাশে ইসরায়েল এই মধ্যপ্রাচ্যে যথেষ্ট খেলতেছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে এই যত ঝামেলা এই দেশটাই পাকাচ্ছে। এই জি, দেশটা এখন পর্যন্ত কিভাবে এতটা শক্তির সাথে, সামর্থ্যের সাথে আশপাশের সবগুলো দেশকে কাবু করতে দেখেন পারছে, এতদিন ইনক্লুডিং এতদিন দেখেন, ইরান? আমি বলি আমি একটা কথা বলি, যে ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে প্যালেস্টিনিয়ান ইস্যু, আপনাদের যদি বিশেষ করে ফরাদ ভাই এবং উনি যা আরেকজন গেস্ট গেস্ট যান ওনারা জেনে থাকবেন ফিরাজ যে ভাই, জি। এই যে হুম, প্যালেস্টাইন ইস্যুটা ছিল কিন্তু একটা ভাইব্রেন্ট ইস্যু ইন দ্য 80s, এবং তখন সবার মুখে মুখে ছিল প্যালেস্টাইনের অধিকারের ব্যাপারে, এবং বেশিরভাগ ফ্রি ওয়ার্ল্ড, বিশেষ করে দ্য গ্লোবাল সাউথ যেটা বলি আমরা, এই ইন্ডিয়া হেডেড, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ছিল ওয়ান অফ দি বিগেস্ট, এবং ইরান সব সহ তারা কিন্তু প্যালেস্টাইনের অধিকার নিয়ে খুব সোচ্চার ছিল, এবং সারা বিশ্ব কিন্তু সোচ্চার ছিল। 9/11 এই প্যালেস্টাইন ইস্যুটাকে রেলিগেট করে দিয়েছে, এবং তাদের উদ্দেশ্যই ছিল প্যালেস্টাইন ইস্যু যেন আর ভবিষ্যতে আলোচিত না হয়। এবং এটাই কিন্তু তাদের কারণ, যে প্যালেস্টাইনকে আস্তে আস্তে তারা, তাদের কথা হলো, আমি যদি কোনো
অস্তিত্বই না রাখি, তখন তো এখানে মানুষের আর পাওয়ার, একটা হলো ক্লিনজিং অফ পপুলেশন, সেকেন্ড হলো ডিস্ট্রাকশন অফ, কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দি ল্যান্ড। তার মানে এখানে আপনি একটা ভূমি পাবেন, কোনো আপনি স্ট্রাকচার পাবেন না। এই অবস্থায় কিন্তু আপনি আর আসলে ক্লেম করার কিছু থাকবে না। তো এই ইসরায়েল এই কাজটা করতে গিয়ে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন তাদের এই গাজার যে স্বপ্ন, সেটাও সম্ভবত একটা বিরাট প্রশ্নের মুখে, এবং লেবানন তো প্রশ্নই আসে না, কারণ লেবাননের ব্যাপারে কিন্তু পুরো ইউরোপ এখন অস্থির জি হয়ে উঠেছে যে লেবাননে যে হত্যা চালাচ্ছে। সুতরাং এখানে এই পুরো যুদ্ধে দেখেন আপনি কয়েকটা জিনিস কিন্তু ঘটেছে। একটা হলো আমেরিকার কিন্তু একটা সাংঘাতিক, আমি আমার দুইজন শ্রদ্ধেয় আলোচক তারা বলেছেন এই ব্যাপারটা, যে তারা আন্তর্জাতিকভাবে অনেকটা একঘরে হয়ে গেছেন। 2 নম্বর হচ্ছে তারা ইউরোপের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। 3 নম্বর হচ্ছে মিডল ইস্টে তাদের ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে আমেরিকার কথা, এবং অর্থনৈতিকভাবে আমেরিকা একটা সাংঘাতিক বিপর্যয়ের মুখে আছে। নেক্সট হচ্ছে যে ইসরায়েল, ইসরায়েল তাদের যে যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, তারা একটা গণতান্ত্রিক দেশ বলে। এখন কিন্তু আমেরিকাতে কিন্তু একটা একটা আজব একটা আপনার কি বলে একটা যোগসূত্র ঘটেছে। বাম, চরম বাম এবং চরম ডান, তারা কিন্তু এখন দুই পক্ষই কিন্তু এই আইপাক এবং ইসরায়েল লবির বিরুদ্ধে সাংঘাতিকভাবে নেমে পড়েছে। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে আমরা কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতে দেব না যারা নাকি ইসরায়েলের পক্ষে ওকালতি করবে, কারণ ইসরায়েল একটা কান্ট্রি অফ জেনোসাইড, এবং এই জেনোসাইডের জন্য আমেরিকান ট্যাক্স পেয়াররা পয়সা দিতে রাজি না। যে পরিমাণ খরচ এই যুদ্ধে হয়েছে, ইটস লাইক $200 বিলিয়ন অলরেডি বলা হচ্ছে। তো এই $200 বিলিয়ন যদি সারা আমেরিকানবাসী পেত, তাহলে আমাদের রাস্তাঘাট, আমরা অনেক কিছু পেতাম। এটা এটা তারা কোনোভাবেই মানতে পারছে না যে আমেরিকান মানুষ তাদের স্বাস্থ্য সেবার পরিবর্তে তারা আর একটা দেশে যুদ্ধ করছে, এবং কার স্বার্থে? আমেরিকার স্বার্থে না, ইসরায়েলের স্বার্থে। তো এই জিনিসটা কিন্তু আমেরিকান, তো ব্যাপারটা হচ্ছে কি, এখন পুরো খেলাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমেরিকাকে এখন বাধ্য হতে হচ্ছে, যদি নো এগ্রিমেন্ট পয়েন্ট অফ করতে হয়, রিটার্নে চলে এটা গেছে। জি ইরানিয়ান টার্মসে এগ্রিমেন্টটা করতে হবে। এইটাই হলো ট্রাম্পের জন্য একটা শক্ত। কিন্তু ট্রাম্প যা করে, সে সবসময় এত খারাপ চুক্তি করলেও সে বলবে যে আমি তো অমুকের থেকে সবচেয়ে বেশি ভালো জি চুক্তি জি দিচ্ছি। তো এটা নর্মাল। তো আমার কাছে মনে হচ্ছে যে এই চুক্তিটা হয়তো বা খুব ইমিনেন্ট না, এটা একটা হাইপ ফর 2 রিজন। এক, সারা বিশ্বের নজরটাকে আবার ফেরত আনা। 2 হলো শেয়ার মার্কেটটা একটু চাঙ্গা করে আরো কিছু টাকা বানানো আর কি। দ্যাটস ইট। জি আর আপনার এর বাইরে আমি কিছু দেখি না।